Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রয়ের কার্যক্রম। পরিচালনা প্রতিষ্ঠান টিকিফাইয়ের সফটওয়্যার আপডেটের কারণে এই বিলম্ব বলে জানা গেছে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউসের কাছ থেকে। পাশাপাশি হেল্প বুথের বিষয়ে এখনও নেওয়া হয়নি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। টিকিট বিক্রয় কার্যক্রমের প্রথম দিনেই হোঁচট খেয়েছে বাফুফে। শনিবার দুপুর 12টা থেকে কার্যক্রম পরিচালনা হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয় রাত 8টায়। টিকিফাইয়ের সফটওয়্যার আপডেটের কারণে সময়সূচির পরিবর্তনের কথা জানান বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। টিকিফাইয়ের সফটওয়্যার আপডেট করার জন্য এর জন্য আমাদের 12টার টিকিট ছাড়ার কথা ছিল, এটা রাত 8টা বাজে ওপেন হবে। এই ওপেনটা ফুটবল ফেডারেশন আর টিকিফাই ফুটবল ফেডারেশনের পেজে টিকিফাই ফুটবল ফেডারেশন লিঙ্কটা দিয়ে দিবে। সংকট রয়েছে হেল্প বুথ নিয়েও। এই কার্যক্রমের জন্য আরও 2-3 দিনের সময় নিচ্ছে কম্পিটিশন কমিটি। অনলাইন টিকিটিংয়ে যারা অভিজ্ঞ নন, এই কার্যক্রমে আলাদা করে টিকিট বুকিংয়ের কোনো ব্যবস্থা থাকছে না বলে নিশ্চিত করেন গোলাম গাউস। পরশু দিন হেল্প বুথ ফেডারেশনের ভিতরে পাবে। আপাতত এখান থেকে একটা শুরু, তারপরে দেন যদি প্রয়োজন হয় আমরা প্রয়োজন অনুযায়ী গুলশান বা মিরপুর বা আদার্স আশেপাশে কোথাও দিতে পারি। আগে টিকিটটা দেখি, তারপরে হেল্প বুথটা আমরা যে কোনো জায়গায় বসাতে পারবো। টিকিটের মতো জাতীয় স্টেডিয়াম বুঝে পেতে বিলম্ব হচ্ছে বাফুফের, যদিও দ্রুততম সময়ের মধ্যে মাঠ বুঝে পাওয়ার আশা কম্পিটিশন কমিটির। সেনাবাহিনী দুই দিনের কাজ, ওটা চলে গেলে সেনাবাহিনী চলে গেলে আমরা বক্সগুলোতে চেয়ার বসাই দেবো। কোনো লক করার সিস্টেম নেই, সব অনলাইনে আপনারা টিকিট পাবেন। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য সাধারণ গ্যালারি 200 টাকার পাশাপাশি ভিআইপি হসপিটালিটি বক্স সহ বাকি গ্যালারির জন্য 1000 টাকা ধার্য করা হয়েছে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এ বিষয়ে কথা বলতে বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিফ শুভ। শুভ, এখন তো রাত 8টা পার হয়ে গেছে, টিকিট কি কেনা যাচ্ছে? আইভি, শুরুতে আমি যে কথাটি আপনাকে বলতে চাইবো যে আমরা যখন 8টার আগ মুহূর্ত থেকে আমরা ট্রাই করছিলাম তাদের ওয়েবসাইটে, অর্থাৎ টিকি লাইভ যে ওয়েবসাইটটি রয়েছে যেটার মাধ্যমে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটটি কাটা যাবে, সাধারণ দর্শকরা যেখান থেকে কাটতে পারবেন, তো সেই জায়গায় সেই ওয়েবসাইটটা কিন্তু ঠিক এই মুহূর্তে ডাউন দেখাচ্ছে। অর্থাৎ আমরা সবশেষ 8টার পরে যখন আমরা ঢোকার চেষ্টা করছি ওয়েবসাইট থেকে, তো সেই জায়গাটা কিন্তু বারবারই দেখাচ্ছে ওয়েবসাইটটা ফল করা আছে। এবং এই সংকটটা কিন্তু আসলে শুরু থেকেই বিষয়টা নিয়ে আলোচনার করার কথা ছিল বাফুফের। তারাও কিন্তু নিশ্চিত করেছিল যে এই জায়গাটা থেকে, অর্থাৎ টিকিফাইয়ের মাধ্যমে তারা নতুন যুগে প্রবেশ করেছে। এবং সবশেষ যারা ক্রিকেট ফুটবল অনুরাগী যারা আছেন, ফুটবল প্রেমীরা যারা আছেন, তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু খুব বেশি আশাবাদী ছিলেন যে তারা প্রথমবারের মতন ফুটবলের কোনো ইভেন্টে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু তারা টিকিটটা কাটতে পারবেন। কিন্তু শুরুতে যে হোঁচটটা খেলো বা শুরুতে যে ঝাঁকাটা খেলো, সেই জায়গাটাকে আসলে এখনও বোঝা যাচ্ছে যে এই বিষয়টাতে পাকাপোক্ত হওয়ার আরও অনেক সুযোগ রয়েছে বা আরও অনেক সময়ের সামনে আছে বাফুফের। এখনও পর্যন্ত যদি আমি দেখাই যে যতবারই আমরা রিফ্রেশ করার চেষ্টা করছি, ওয়েবসাইটটা কিন্তু পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ওয়েবসাইটটা কিন্তু ফল করা আছে। যদিও শনিবার ঠিক দুপুর 12টা থেকে কিন্তু টিকিট অনলাইনে সেল করার কথা ছিল, পরবর্তী সময়ে সেই সময়টা কিন্তু বাড়িয়ে রাত 8টা করা হয়েছে। এবং 8টা যখন পার হয়েছে ঠিক এই মুহূর্তে এসে কিন্তু ওয়েবসাইটটা কিন্তু ফল করেছে। অর্থাৎ এখন হয়তো এই বিষয়টা নিয়ে তারা হয়তো বলবেন যে তাদের আপডেটের যে বিষয়টি রয়েছে সেগুলোর একটা বিষয় আছে, অথবা অন্যান্য যারা টিকিটটা যারা কনফার্ম করতে যাচ্ছেন তারাও কিন্তু অনেকজন একসাথে যখন একটা ওয়েবসাইটে যখন করেন তখনও কিন্তু এটা হ্যাং হওয়ার একটা সম্ভাবনা আছে। পরবর্তীতে এই বিষয়ে টিকিফাই কিংবা বাফুফের কিংবা কম্পিটিশন কমিটির কি মতামত সেটা হয়তো তারাই পরবর্তীতে বলতে পারবেন। শুভ, আপনার কি মনে হয় ভুটান বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ দিয়ে টিকিট বিক্রি শুরু করলে একটা ডামি প্র্যাকটিস হতো বাফুফের জন্য? ডেফিনেটলি এটা খুব ভালো একটা পয়েন্ট, কারণ এত বড় একটা ইভেন্ট, প্রথমত যেহেতু আমরা জানি যে হামজা, সুমিত সোম, সেই সাথে কিন্তু ফাহমিদুলের এই ম্যাচে খেলার একটা বড় একটা সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় কিন্তু দেখা গেছে যে এই ম্যাচ, অর্থাৎ ভুটান ম্যাচটা দিয়ে যদি এই দামি তারা যদি এই কার্যক্রমটা পরিচালনা করতো, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের বিভিন্ন ল্যাকিংসগুলো কিন্তু বের করতে পারতো, যেটা এই মুহূর্তে আসে। এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, ঠিক এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, কিন্তু
ওয়েবসাইটটা কিন্তু দেখা গেলেও তারা যেটা টিকিফাই থেকে যেগুলো কনফার্মেশন করেছিল যে যখন আমরা এই ওয়েবসাইটটিতে ঢুকবো ঠিক সেই মুহূর্তে কিন্তু যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের একটা ইমেজ শো করবে, সেখান থেকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে তারপরে কিন্তু বিষয়গুলোতে আপনি টিকিটটা কার্যক্রম যে পরিচালনা করা হয় সেগুলো আপনি করতে পারছেন। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পুরো ওয়েবসাইটটিতে কোথাও অর্থাৎ কোনো জায়গাতেই কিন্তু কোনো আইকন নেই, অর্থাৎ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের যে আইকনটা থাকার কথা ছিল তাদের ওয়েবসাইটে আর সেটি কিন্তু কোনো জায়গাতেই পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখনও পর্যন্ত তাদের যে আপডেটের যে কার্যক্রম সেটি কিন্তু এখনও শেষ হয়নি, যে কারণে কিন্তু এই বিষয়টা দেখা যাচ্ছে না। আর যে ডামি টিকিটের কথাগুলো যেটা বলছিলেন ভুটান বাংলাদেশ ম্যাচের, সেটা কিন্তু করা গেলে কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের জন্য একটা ভালো হতো। এই জায়গাগুলোর থেকে যে শিক্ষা নিয়ে পরবর্তী যেহেতু 10 তারিখে ম্যাচ ছিল, হাতে পর্যাপ্ত সময় ছিল বাফুফের, সেক্ষেত্রে যদি 30 তারিখের পর অর্থাৎ 1-2 তারিখেও যদি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটটা সেভাবে করে তারা অনলাইনে ছাড়তেন, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক সুবিধা পেতেন এবং যে ল্যাকিংসের জায়গাগুলো ছিল সেগুলো নিয়েও কিন্তু কাজ করার সুযোগ থাকতো। সঞ্জনা, শুভ, একজন দর্শক সর্বোচ্চ কয়টা টিকিট কাটতে পারবে এবং টিকিট কাটার এক্সাক্ট যে প্রসেসটা আছে সেটি যদি জানা থাকে শেয়ার করবেন। অবশ্যই একজন ব্যবহারকারী অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারী তিনি কিন্তু সর্বোচ্চ 5টি টিকিট কাটতে পারবেন। তার প্রয়োজনীয় তথ্যাদি অর্থাৎ ভোটার আইডি কার্ড, সেই সাথে কিন্তু তার যে ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস এগুলো প্রদান করে কিন্তু 5টি টিকিট কাটতে পারবেন। তবে ঝামেলার জায়গাটা হচ্ছে অন্য জায়গায়, অর্থাৎ এখনও আমরা সবাই অবগত যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা ফুটবলটাকে ভালোবাসেন তারা কিন্তু অনলাইনের সাথে কিন্তু এতটা আশ্রয় বিষয়ে জড়িত নন। তো তাদের জন্য কিন্তু একটা হেল্প বুথের খোলার কথা ছিল, যেটা টিকিট কার্যক্রম শুরুর প্রথম দিন থেকে কিন্তু বাফুফে সহ অন্যান্য 3টি পয়েন্টে অর্থাৎ টোটাল 3টি পয়েন্টে কিন্তু এই বুথ খোলার কথা ছিল। কিন্তু আলটিমেটলি সেই জায়গাটিকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কার্যক্রমই চোখে পড়েনি। সেই সাথে বাফুফে কিন্তু বলছে যে এই বিষয়টা নিয়ে কিন্তু তারাও সন্দিহান, অর্থাৎ যেহেতু অনলাইনে টিকিট ছাড়ো তারা আগে দেখতে চান যে অনলাইনে কেমন পরিমাণ টিকিট সেল হয়। তো এই প্রশ্নটাও করা হয়েছিল কম্পিটিশন কমিটির চেয়ারম্যানকে যে যদি আপনারা যে প্রসেসে টিকিটটা ছাড়ছেন তো সব টিকিট যদি সেল হয়ে যায় তাহলে এই হেল্প বুথের আসলে তখন কাজটা কী হবে, কারণ এই হেল্প বুথ তো প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন, যারা ফুটবলটাকে ভালোবাসেন তাদের জন্য। তো সব টিকিট যদি অনলাইনে সেল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে এখানে সমাধানটা কি? তো তিনি একটা খুবই সহজ একটা সমাধান দিয়েছেন। তিনি বলেছেন যারা এরকম না বুঝেন তারা কিন্তু চাইলেই যারা টিকিটটা কাটতে পারেন বা অনলাইনটা বুঝেন তাদেরকে নিয়ে সেই সমাধানটা করার পরামর্শ কিন্তু দিয়েছেন। গোলাম গাউস। শুভ, আপনাকে অনেক ধন্যবাদ। টি-20 ফরম্যাটে লজ্জার এক রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। বাংলাদেশি ব্যাটারদের ম্যাচে সর্বোচ্চ 32 বার ডাক মেরে শীর্ষস্থান নিজের করে নিয়েছেন এই অলরাউন্ডার। মুক্তি দিয়েছেন 31 ডাক মারা সতীর্থ সৌম্য সরকারকে। তবে বিশ্ব ক্রিকেটে এই ফরম্যাটের সর্বোচ্চ 48 বার শূন্য মেরে সবার ওপরে আছেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। 6 মাস বিরতির পর মাঠে নামেন সাকিব আল হাসান। যদিও পাকিস্তান সুপার লিগে ফেরাটা এখন পর্যন্ত সুখকর হয়নি। উইকেটের দেখা মিললেও ব্যাট হাতে খালি হয়েই ফিরেছেন সাজঘরে। একসময় তিনি মাঠে নামলেই হয়ে যেত রেকর্ড। ভক্তরা তার নাম দিয়েছিল রেকর্ডের বরপুত্র। এবারও হয়নি তার ব্যতিক্রম। রেকর্ডের পাতায় নাম তো লিখেছেন, কিন্তু সেটি হয়ে গেল লজ্জার। এবারে পিএসএলে নিজের প্রথম ম্যাচেই গোল্ডেন ডাকে ফিরেছেন সাকিব। মাঝের এক ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি। দ্বিতীয় কোয়ালিফায়ারে 8 নম্বরে নেমে 2 বল খেলে আবারও আউট হয়েছেন 0 রানে। স্বীকৃত টি-20তে বাংলাদেশের কোনো ব্যাটার হিসেবে 32 বার ডাক মেরে রেকর্ডের শীর্ষে এখন সাকিব। মুক্তি দিয়েছেন সতীর্থ সৌম্য সরকারকে। এতদিন বিব্রতকর এই রেকর্ডের মালিক ছিলেন সৌম্য একাই। এবার 31টি ডাক নিয়ে 2 নম্বরে নেমে এসেছেন এই ব্যাটার। যদিও সাকিব আগেই আন্তর্জাতিক টি-20 ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে সৌম্যকে ছাড়িয়ে গেছেন তিনি। এছাড়া বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টি-20তে 22 বার ডাক মেরে তালিকার তৃতীয় অবস্থানে আছেন ইমরুল কায়েস। 20 ডাক নিয়ে 4 ও 19 ডাক নিয়ে 5 নম্বরে আছেন যথাক্রমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এদিকে বিশ্ব ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে সর্বোচ্চ 48 বার ডাক মেরে শীর্ষে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা সুনীল নারিন। দ্বিতীয় অবস্থানে আছেন 45টি ডাক মারা আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান। পরেই আছে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। তিনি 0 রানে আউট হয়েছেন 44 বার। এছাড়া এই তালিকার 8 ও 9 নম্বরে অবস্থান করছেন সাকিব ও সৌম্য। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।
লেজেন্ডস অফ রূপগঞ্জের প্রধান কোচের দায়িত্ব নিলেন সবশেষ ডিপিএল এর শিরোপাজয়ী কোচ হান্নান সরকার। ডিপিএল এ আবাহনীর হয়ে কোচ হিসেবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে বাজিমাত করেন তিনি। বেশ কয়েকদিন ধরে আলোচনার পর এবার নতুন ক্লাবের দায়িত্ব নিচ্ছেন হান্নান। শুক্রবার ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারটি তিনি নিশ্চিত করেছেন যমুনা টিভিকে। জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগের পর কোচিং পেশায় আসেন সাবেক এই ক্রিকেটার। আবাহনীর সাফল্যে ক্লাবটির সাথে যাত্রা দীর্ঘ হবে বলে মনে হলেও এক মৌসুমেই শেষ হলো তার পথ চলা। সব ঠিক থাকলে আগামী আসরে রূপগঞ্জের ডাগআউটে থাকবেন হান্নান সরকার। ইংল্যান্ড সফরে ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল সহ অধিনায়ক ঋষভ পান্ত প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন সাই সুদর্শন ও আর্শদীপ সিং। 7 বছর পর জাতীয় দলে ফিরেছেন 33 বছর বয়সী ব্যাটার করুণ নায়ার। ইংল্যান্ডের বিপক্ষে 5 টেস্টের সিরিজের জন্য 18 জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির, ফিরেছেন শার্দুল ঠাকুর। আইপিএল এর রান বন্যায় টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন। গিল টেস্ট অধিনায়কের দায়িত্ব পেলেন 25 বছর 258 দিন বয়সে। তিনি ভারতের পঞ্চম কনিষ্ঠ টেস্ট অধিনায়ক। আগামী 20 জুন লিডসে শুরু হবে ভারত ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। ক্লাব বিশ্বকাপে এক দলের হয়ে খেলবেন মেসি রোনাল্ডো। সম্ভাবনার কথা জানালেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টিওয়াইসি স্পোর্টসের দাবি, মেসির ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন রোনাল্ডো। জনপ্রিয় ইউটিউবার আইশো স্পিডের সাথে আলাপকালে ফিফা সভাপতি জানিয়েছেন, ক্লাব বিশ্বকাপে মেসি রোনাল্ডো একসাথে খেললে সেটা হবে বিশেষ কিছু। আসল নাম ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র, তবে বিশ্বজুড়ে পরিচিত আইশো স্পিড নামে। বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটরের পরিচিতি আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত হিসেবেও। এবার সেই স্পিডের আইশো স্পিড চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর সেখানেই ক্লাব বিশ্বকাপে মেসি রোনালদোর একসঙ্গে খেলার সম্ভাবনার কথা জানালেন স্বয়ং ফিফা সভাপতি। রোনালদোর দল আল নাসর নেই ফিফা ক্লাব বিশ্বকাপে, আর তাই রোনালদো এই টুর্নামেন্ট খেলতে পারেন অন্য কোনো ক্লাবের হয়ে, এমন খবর ঘুরে ফিরে আসছে গণমাধ্যমে। তবে এবার এই বড় আসরে ফুটবলের দুই মহাতারকা মেসি রোনালদোকে এক দলে খেলতে দেখতে চান ইনফান্তিনো। দুই কিংবদন্তিকে গ্রেট খেলোয়াড় সম্বোধন করে রোনালদোকে নিয়ে ইনফান্তিনো বলেন, ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন ক্রিশ্চিয়ানো। এ নিয়ে আলোচনা চলছে, এখনো কয়েক সপ্তাহ বাকি আছে, মজা হবে। আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ ফুরবে আগামী মাসে। মাস কয়েক আগেই ইন্টার মায়ামিকে ঘিরে একটি গুঞ্জন উঠেছিল, রোনালদোকে নাকি দলে ভেড়াতে চায় মেজর লিগ সকারের ক্লাবটি। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এ নিয়ে মেসির সঙ্গে নাকি কথা হয়েছে মায়ামির কো ওনার ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহামের। শুধু তাই নয়, মেসি নাকি রোনালদোকে নিয়ে আসার বিষয়ে সম্মতিও দিয়েছেন। একাধিক সংবাদ মাধ্যমের দাবি, বেকহাম নিজেই এ বিষয়ে রোনালদোকে রাজি করানোর চেষ্টা করছেন। টিওয়াইসি বলছে, মায়ামিতে যোগ দেওয়ার কথা রয়েছে লুকা মডরিচেরও। আইশো স্পিডের সাথে আলাপকালে ইনফান্তিনো সেই পালে দিলেন নতুন হাওয়া। ক্লাব বিশ্বকাপে মেসি রোনালদোর খেলার বিষয়ে ফিফা সভাপতি বলেন, এই টুর্নামেন্টে তারা যদি একসঙ্গে খেলে তাহলে এটা হবে বিশেষ কিছু। গত বছর MLS সাপোর্টার্স শিল্ডজয়ী মায়ামি আয়োজক দেশের দল হিসেবে এবার ক্লাব বিশ্বকাপে খেলবে। 14 জুন মিশরের ক্লাব আল আহলির মুখোমুখি হবে হাভিয়ের মাসচেরানোর দল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। চোট কাটিয়ে মাঠে প্রত্যাবর্তনের ম্যাচ সুখকর হলো না নেইমারের। ব্রাজিলিয়ান কাপ কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিল সান্তোস। তাতে ক্লাবটির সাথে ব্রাজিলিয়ান এই তারকার চুক্তি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সিআরবির বিপক্ষে প্রথম লেগে 1-1 গোলে ড্র করেছিল সান্তোস। এরপর দ্বিতীয় লেগে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাই ব্রেকারে 5-4 গোলে হারে নেইমারের দল। দ্বিতীয়ার্ধের 20 মিনিট পর নেইমারকে মাঠে নামান কোচ। দুটি সুযোগ তৈরি করলেও তাতে গোল করতে ব্যর্থ হন সতীর্থ খেলোয়াড়েরা। টাই ব্রেকারে প্রথম শটেই নেইমার গোল পেলেও জেতাতে পারেনি দলকে। এর আগে গত 16 এপ্রিল ব্রাজিলিয়ান লিগে অ্যাটলেটিকো মিনরেইরোর বিপক্ষে চোটে পড়েন 33 বছর বয়সী এই তারকা। সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মাসে। চোটে জর্জরিত ক্যারিয়ার আর ফর্মহীনতায় নেইমারের সাথে চুক্তি নবায়ন করা নিয়ে আছে শঙ্কা। এবারে সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। আগের বোর্ড ক্রিকেটারদের ঠিকভাবে গড়ে তুলতে না পারার কারণে বর্তমানে ভুগছে জাতীয় দল, এমন ধারণার সঙ্গে একমত বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। যদিও বিশ্বাস করেন পাকিস্তান সিরিজে এই দল ঘুরে দাঁড়াবে, মুগ্ধ পিএসএল এর রিশাদের পারফরম্যান্সেও।
নাজমুল হোসেন পাপনের নেতৃত্বাধীন আগের বোর্ডের অনেক দুর্নীতির কথাই সামনে আসে। অনেকের মতে আগের বোর্ডের কর্মফল ক্রিকেটের বর্তমান অবস্থা। বর্তমান বোর্ড কি মনে করছে? অনেকে বলছেন যে আগের বোর্ডের যে অপকর্ম বা দুর্নীতি সেটার একটা ফল এই মুহূর্তে দেখা যাচ্ছে, কি মনে হয় আপনার? না, সেটা তো থাকতেই পারে। মানে জিনিসটা হচ্ছে যে ক্রিকেট তো যে কোনো স্পোর্টসই তো একটা কালচারের ব্যাপার। তো আমরা যেভাবে খেলাটা উচিত ছিল, যেভাবে খেলোয়াড়দেরকে গড়ে তোলা উচিত ছিল, যেভাবে খেলোয়াড়দের মানসিকতাকে গড়ে তোলা উচিত ছিল, সেভাবে তো আমরা আসলে তুলিনি। সেটাই আমাদেরকে এখন হয়তো সে কারণে ভুগতে হচ্ছে। এখন আমাদের বিশেষ করে আমরা দেখি যখন চ্যালেঞ্জিং সিচুয়েশন আসে তখন আমরা বেশিরভাগ সময় আমরা ফেল করি। সৌম্য সরকারের ইনজুরিতে পাকিস্তান সিরিজের সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথমে সুযোগ না পাওয়া মিরাজ নির্বাচকদের বিবেচনায় থাকলেও দলে জায়গা পেতে অন্যতম ভূমিকা রেখেছে পাকিস্তানে অবস্থান। মিরাজ তো এমনিতেই খুব ভালো খেলোয়াড়, অনেক সময় ভালো পারফরমেন্সও আমরা দেখেছি, সব ফরম্যাটেই দেখেছি। যেটা আগেও ভালো হয়েছে যে কম্বিনেশনের জন্য ওকে হয়তো সুযোগ দেওয়া সম্ভব হয়নি, বাট আমরা এখন যে অবস্থা দেখছি সেখানে হয়তো মিরাজের কিছু কন্ট্রিবিউট করার সুযোগ আছে বলেই মনে করেন সিলেক্টররা, সে কারণে ওকে রাখা হয়েছে। এবং এটা অবশ্যই যে ও পাকিস্তানে আছে, পাকিস্তানের কন্ডিশনের সাথে কিছুটা অভ্যস্ত হয়েছে, যদিও এখনও পর্যন্ত ম্যাচ খেলেনি। পিএসএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে অসাধারণ বল করেছেন রিশাদের বোলিংয়ে মুগ্ধ বিসিবির ক্রিকেট অপস চেয়ারম্যান। আমরা রিশাদকে দেখেছি গত ম্যাচে খুব চাপের মুখে বল করেছে, শুরুটা হয়তো অত ভালো করেনি, কিন্তু পরে 3টা উইকেট নিয়ে কিন্তু কন্ট্রিবিউট করেছে। আমার মনে হয় যে এই একটা ম্যাচই ওকে হয়তো অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। এই সুযোগগুলো আমরা খেলোয়াড়দের দিতে চাই যেন ওদের গড়ে তোলার ক্ষেত্রে এইসব খেলার সুযোগগুলোকে ওরা কাজে লাগাতে পারে। নাজমুল আবেদিন ফাহিমের বিশ্বাস পাকিস্তান সিরিজেই ঘুরে দাঁড়াবে দল। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। 20 বছর অ্যানফিল্ডে কাটানোর পর আলেকজান্ডার আর্নল্ডের প্রতি ভক্তদের দুয়োধ্বনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না লিভারপুলের সাবেক কোচ ইউর্গেন ক্লপ। চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার কথা রয়েছে এই ইংলিশ ডিফেন্ডারের। এতেই ছুটেছেন লিভারপুল সমর্থকরা। পাশাপাশি কোচিং ক্যারিয়ারে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সাবেক লিভারপুল কোচ। মাত্র 6 বছর বয়সে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন আলেকজান্ডার আর্নল্ড। কাটিয়েছেন 20টি বছর। শেষ পর্যন্ত অবসান হতে যাচ্ছে দীর্ঘ এই সম্পর্কের। চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়ছেন 26 বছর বয়সী এই ফুটবলার। আগামী 30 জুন অলরেডদের সাথে চুক্তি শেষ হচ্ছে আর্নল্ডের। ধারণা করা হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। নতুন এক চ্যালেঞ্জের হাতছানি, পাচ্ছেন গ্যালাক্টিকো হওয়ার মর্যাদা। দীর্ঘদিনের এই ঠিকানা ছাড়ার খবর শুনেই চড়াও হন লিভারপুল সমর্থকরা। ভক্তদের কাছ থেকে আর্নল্ডকে শুনতে হয়েছে দুয়োধ্বনি। অথচ এই ডিফেন্ডার ক্লাবকে কত কিছুই না দিয়েছেন। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে বড় অবদান রেখেছেন এই ইংলিশ ফুটবলার। এর আগে 2019-20 মৌসুমে ক্লপের অধীনেও লিভারপুলকে চ্যাম্পিয়ন করেছিলেন। অর্জনের তালিকায় আছে 2018-19 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, 2022 সালে এফএ কাপ ও 2টি লিগ কাপ। তাই তো শিষ্যের প্রতি এমন আচরণ কোনোভাবেই মেনে নিতে পারেননি অলরেডদের সাবেক কোচ ইউর্গেন ক্লপ। আমি খেলা দেখছিলাম, হঠাৎ দুয়ো দিতে শুনি। প্রথমে ভেবেছিলাম বুড়ো হয়ে গেছি, ভুল শুনছি হয়তো। তাই আমি আরও মনোযোগ দিলাম। পরিস্থিতি বুঝতে আমার 10 সেকেন্ড সময় লেগেছে। যখনই বুঝলাম ওরা আর্নল্ডকে দুয়ো দিচ্ছে, আমি টিভির সুইচ বন্ধ করে দেই। এর চেয়ে বড় হতাশার কিছুই হতে পারে না। 20 বছর এই ক্লাবে থাকা কাউকে এমন অবস্থায় দেখা আমার জন্য সুখকর নয়। দারুণ এক বিদায় তার প্রাপ্য। আবারও কোচিং ক্যারিয়ারে ফেরার গুঞ্জন ছড়িয়েছিল ক্লপকে নিয়ে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় রিয়াল মাদ্রিদ অথবা এসি রোমার কোচ হতে যাচ্ছেন তিনি। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লপ নিজেই। আমি এএস রোমার প্রধান কোচ হচ্ছি না, এসব তথ্য খুবই বাজে। আমাকে নিয়ে অনেক কথাই ভেসে বেড়াচ্ছে। আমি কি করব সেটা আমি ভালো করেই জানি। যদি আগামী কয়েক বছর আমার কোচিংয়ে ফেরার কোনো গুঞ্জন শুনতে পান, তা পুরোপুরি মিথ্যা। এবার 4 মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। 35 বছরের অপেক্ষা শেষ করে আরও একবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের শিরোপা উৎসব করল অলরেডরা। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।